শেষ দিনে সংরক্ষিত নারী আসনের জন্য ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। বিএনপির ৩৬ ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ১৩ জন। মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। প্রথমবারের মতো সিসি ক্যামেরার নজরদারিতে এসএসসি পরীক্ষা দিল শিক্ষার্থীরা। নেই প্রশ্ন ফাঁস আর নকলের অভিযোগ। টেস্টের পরীক্ষা থেকে ভেবেছিলাম যে অনেক হার্ড হবে, কিন্তু অনেক সহজ এসেছে। পরীক্ষাটা খুবই শৃঙ্খলভাবে হয়েছে আর কি, সুশৃঙ্খলভাবে হয়েছে। আমরা যা শুনেছি যে প্রশ্ন কঠিন আসবে, কিন্তু এরকম আসেনি, প্রশ্ন অনেক সহজ আসছে। কোশ্চেন যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের উপর। দরপত্রের কাজ না দেয়ায় ক্ষোভ, গ্রেফতার ৫। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের আজ শেষ দিন। নির্বাচন কমিশনে এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছে বিএনপি এবং ১১ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থীরা। জমা দেওয়ার পর কথা বলেন বিএনপি নেত্রীরা। জানান আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করতে চান। বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ নিয়েই কাজ করবেন তারা। আর জামায়াতের নেতারা বলেন তারা রাজনৈতিক অঙ্গীকার রেখেছে, অনেক দল সেটি রাখেনি। মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। সাধারণ নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্য এই নির্বাচনে ভোটার। আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয়ে শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা ৩ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাবেন। আমার প্রথম এজেন্ডাই হচ্ছে মানে মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। এই সরকারের যে ভিউ এবং যে আমাদের কর্মসূচিগুলি আছে, বিশেষ করে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। আমরা আশাবাদী হব নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। আমরা আরো বিস্তারিত জানবো। নির্বাচন ভবনে যাচ্ছি, সহকর্মী তানফির মৌসুম অপেক্ষা করছেন আমাদের জন্য। তানফির, আজ যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং অনেকেই ইতিমধ্যে জমা দিয়েছে, চূড়ান্ত প্রার্থীরা কি বললেন মনোনয়নপত্র জমা দিয়ে জানাবেন? চূড়ান্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে যেটি বলেছেন, তারা আসলে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহী এবং দলের যে পরিকল্পনা, প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সব মিলিয়ে তারা হচ্ছে দেশকে আরও উন্নত করতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে তারা তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে তারা তাদের দলের কথা বলেছেন। দলের পরিকল্পনা অনুযায়ী দল যেভাবে দেশকে এগিয়ে নিতে চায়, তারাও ঠিক সেভাবে দেশ আগানোর যে এই কার্যক্রমটি চলবে সেখানে তারা সামিল হতে চান এবং সেই কাজটি তারা সংসদে গিয়েই করবেন। এখানে মূলত আজকে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আগামী দুদিন এই মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। সেক্ষেত্রে আগামীকালকে জামাত ইসলামী এবং স্বতন্ত্র জোটের যারা রয়েছেন তাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে এবং তার পরদিন অর্থাৎ পরশু বিএনপির যারা নারী প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং এরপরে আপিল নিষ্পত্তি, এই বিষয়গুলো যেরকম থাকবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সেই তফসিলের পর কেউ যদি দেখা যায় যে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আর যদি কোনো জটিলতা না থাকে এবং কেউ যদি আর প্রার্থিতা প্রত্যাহার না করেন, সেক্ষেত্রে তাদেরকে সেই দিনই আসলে সেই নিজ নিজ আসনে, এই সংরক্ষিত নারী আসনে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। যদিও নির্বাচন কমিশন এই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য 12 মে বলে একটি তারিখ দিয়েছে,
কিন্তু এই তারিখটি সেক্ষেত্রে প্রতীকী হিসেবেই বিবেচিত হবে। আর আজকে আমরা দেখেছি যে বিএনপির পাশাপাশি জামাত জোটের যারা ছিলেন তারা এসেছেন, ঠিক তেমনি এসেছেন স্বতন্ত্র প্রার্থীদের তরফ থেকে স্বতন্ত্র প্রার্থীদের যে প্যানেল, সে প্যানেল থেকেও কিন্তু একজন এসেছিলেন। তিনি জেন্ডার ভায়োলেন্স নিয়ে কাজ করবেন বলেছেন। অপরদিকে জামাতের জোটের পক্ষ থেকে আমরা দেখেছি যে জুলাইয়ের যে শহীদ জননী তাদের একজনকেও কিন্তু রাখা হচ্ছে এই সংরক্ষিত নারী আসনে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ তানফির। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে এস আলম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার শোধ করেছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ঋণ খেলাপিদের টাকা উদ্ধারে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরও বলেন, দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মেয়াদী সমন্বিত কাঠামো অনুমোদন করেছে সরকার। মন্ত্রী জানান, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতায় উদ্যোগও গ্রহণ করেছে সরকার। আর বর্তমানে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করায় রেমিটেন্স বেড়েছে। পুঁজিবাজারের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজার সংস্কার কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আমরা সরাসরি যাচ্ছি। সালাউদ্দিন চাঁদপুর গাজীপুর 4, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, মোহাম্মদ উদ্দিন ফরিদ যশোর 2, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, এ কে এম সালিম রেজা হাবিব পাবনা 2, মুন্সি রফিকুল আলম ফেনী 1, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2। নোটিশগুলোর মধ্য থেকে আমি যশোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, চাঁদপুর 2 হতে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন এবং নাটোর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। উত্থাপিত বিষয়, কুমিল্লা জেলার আমার নির্বাচনী এলাকা মনোহরগঞ্জ উপজেলার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার 2005 সালে 5 ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের মা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে 11টি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলা গঠন করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে প্রতিষ্ঠিত হয়নি উন্নত যোগাযোগ ব্যবস্থা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো ভালো মানের সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান। দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা জানালেন, প্রশ্নপত্র ছিল জানার মাঝেই, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন, পরীক্ষার পুরোটা সময়ই সজাগ থাকবে মন্ত্রণালয়।
এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় নাই, ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন এতটা সহজ হবে প্রশ্নপত্র এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাই স্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ। যেই স্যারে গাইড দিছে আমি কইবো হেজে আর 100 বছর বাঁচে। অনেক সহজ এমসিকিউ অনেক সহজ ছিল, কিন্তু গাইড অনেক কঠিন ছিল। 30টা প্লাস কনফার্ম। এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। আগেই তো ভয় দেখাই দিচ্ছে, ভয় তো ঢুকে গেছে ভিতরে। আমাদের প্রিপারেশন ভালো, তাই আমাদের কোনো ভয় নেই। এক সময় বলে এই সাইলেন্স বেল্ট, এই এটা হবে ওটা হবে, তো ওদের আতঙ্ক আর কি। কোনো ভয় নাই, আমরা তো পড়ে আসছি। যারা পড়েছে তাদের কোনো ভয় আছে? পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও তারও আগে ভাগে হাজির হয় পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেননি ভাসানটেক স্কুলের সাদিয়া পারভিন মৌ। আমি আগে রেডি হয়েছিলাম, কিন্তু আমার আম্মু আসলে হুট করে অসুস্থ হয়ে গেছে। তিনি কথাও বলতেছিল না, কোনো কিছুই বলতেছিল না। দেশের প্রায় 4000 কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার পর ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। করোনাকালীন সময়ে এবারের এসএসসি পরীক্ষার্থীরা 5ম শ্রেণীতে। দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এমনকি 2023 সালে বাতিল হওয়ায় 8ম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষাও দিতে হয়নি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার শুরুটা বেশ ভালোই হলো তাদের। স্যাররা আমাদের খুব এমন সহজ প্রশ্ন হলে আর নকল হবে না। আমাদেরকে যদি 4 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে আমরা সাহিত্যের বই রচনা করতে পারতাম। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় পরীক্ষা কতটা তারা ভালো দিয়েছেন। নিশ্চয়ই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই উচ্ছ্বাসের সাথেই তারা দিতে পারবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে অপেক্ষার দীর্ঘ লাইন এখনও আছে। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল দেওয়া হচ্ছে। তেল নিতে গত রাত থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। রাতভর অপেক্ষার পর তারা জ্বালানি পাচ্ছেন। আর সকালে যারা লাইনে দাঁড়িয়েছেন, গাড়ির সারি দীর্ঘ হলেও আগের তুলনায় জ্বালানি নিতে কিছুটা কম সময় লাগছে, এবং পাম্পে তেলের সরবরাহ বেশি থাকায় চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন চালকরা। এতে করে সন্তোষ জানিয়ে অনেকেই বলেছেন দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর চাহিদা মতো তেল পাওয়ায় কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে তাদের। সবার আশা জ্বালানি সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে সংকট দ্রুতই কেটে যাবে। চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আজকে আমি 1600 টাকার তেল পেয়েছি, মানে খুব ভালো লাগতেছে। সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। ওয়েল পাস হলো 1200 আর এমনি যারা 800। এখন ওরা 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে থেকে অনেক রিকোয়েস্ট করে করতে গিয়ে দেখা যাচ্ছে এদেরকে একটু বেশি দিতে হয়। গাড়ি আছে বর্তমানে, আমার যেরকম দাম বাড়ছে চাপ একটু কম, আমার যেরকম তেল যা পাবে সেরকমই আমি দিচ্ছি। হজ যাত্রার 4র্থ দিন আজ, আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। তিনি আশকোনা হজ ক্যাম্পে আছেন। আজ মোট কয়টি ফ্লাইট রয়েছে ফয়সাল জানাবেন, এখন পর্যন্ত কতগুলো ছেড়ে গেল এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? বৃষ্টি আজ প্রায় 7টি, এখন পর্যন্ত 7টি ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত আর তার কিছুক্ষণ পরে আরও একটি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সেই ফ্লাইটের যে সকল হজযাত্রীরা ছিলেন তারা ইতিমধ্যে তাদের যে ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের যে কার্যক্রম ছিল এই হজ ক্যাম্পে সেগুলো সম্পন্ন করার তারা ইতিমধ্যে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হয়তো আর কিছুক্ষণ পরেই সেই ফ্লাইটটিও ছেড়ে যাবে। তবে আমরা দেখছি একদিকে যেমন হজযাত্রীরা হজ ক্যাম্প ছেড়ে যাচ্ছেন, অন্যদিকে কিন্তু প্রতিনিয়ত
নতুন নতুন হজ যাত্রীরা প্রবেশ করছেন এবং তারা সকলেই এসে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো যেমন চেক করে নিচ্ছেন, তার পাশাপাশি তাদের যে ইমিগ্রেশন কিংবা নুসুক কার্ড সহ যে সকল প্রয়োজনীয় তাদের যে কাগজপত্রগুলো রয়েছে কিংবা প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা সম্পন্ন করছেন। আর এই সম্পন্ন করার পরপরই মূলত তাদেরকে এখান থেকে সরকারি ব্যবস্থাপনায় বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন। তো আজকে রাত পর্যন্ত মোট 14টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। সব কিছুই স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় কিংবা কোনো ফ্লাইট বিলম্বিত হওয়ার কোনো খবর আমরা পাইনি। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। আমরা এই মুহূর্তে সচিবালয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠক শেষে ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। তারপরেও আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। কি বলি এটাকে, সোশ্যাল সেফটি নেটের অনেকগুলি প্রোগ্রাম আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির ৭৮ লাখ উপকারভোগী আছে যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার ৪ কোটি পরিবার, হ্যাঁ, চাল, তেল, মসুর ডাল ইত্যাদি, ভোজ্য তেল, চিনিও দেওয়া হয় রোজা মাসে। আবার 2টা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয় যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন। একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন। আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এক একটা পরিবারকে ২৫০০ টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা, এবং সেই কর্মসূচিটিরও আস্তে আস্তে বিস্তার হবে। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে ৫০ লাখ পরিবারকে এই সুবিধাভোগীদের। ছিলাম সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বক্তব্যে আপনারা সরাসরি শুনছিলেন। পরের খবরে যাচ্ছি। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আর ১৩৪৭ জন শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মহাখালী ডিএনসিসি হাসপাতালে নতুন ভর্তি ৯৮ জন, মোট ভর্তি ৪৬০ জন। গতকাল সকাল পর্যন্ত সারা দেশে ১৫ মার্চ থেকে ৩৬১৭ জনের হাম শনাক্ত হয়েছে, আর হামের কারণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ১৬,১৭২, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৫ জন, সুস্থ হয়েছেন ১৩,২৫৮ জন। রোগীর স্বজনরা বলছেন, লক্ষণ দেখা মাত্রই রোগীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, এখন অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যান্য সরকারি হসপিটাল থেকে, ঢাকা মেডিকেল থেকে এখানে অনেক সুবিধা পাইছি এবং আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আজকে হয়তো রিলিজ করে দিবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া একটা হাসপাতালে ভর্তি করেছিলাম, তো ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে অবস্থা এরকম হামের লক্ষণ, তখন ওনারা আপনার ঢাকাতে ট্রান্সফার করে দিয়েছে। তখন আমরা এসে এখানে ভর্তি হয়েছি। দরপত্রের কাজ না দেওয়ায় ভাড়াটে খুনি দিয়ে হামলা চালানো হয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের উপর। সন্ত্রাসী রুবেল গ্রুপের নির্দেশে কুপিয়ে জখম করা হয় ডাক্তার হোসেনকে। এই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। নিজ কর্মক্ষেত্র থেকে সোমবার দুপুরে বাসায় যাচ্ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এ সময় তার পিছু নেয় ২ মুখোশধারী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসের পেছনের রাস্তায় পৌঁছতেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে একজন, পরে তার সাথে যুক্ত হয় অপরজনও। মারাত্মক জখম করার পর পালিয়ে যায় হামলাকারীরা। আহমদ হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরালের পর ছায়া তদন্তে নামে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। র্যাব ১ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায় গ্রেফতারকৃতরা মালয়েশিয়াতে থাকা সন্ত্রাসী রুবেল গ্রুপের সদস্য। ক্যান্সার হাসপাতালের দরপত্রকে কেন্দ্র করে ডাক্তার হোসেনের উপর এই হামলা। একটা হচ্ছে রুবেল ইমিটেটার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী বান্ধবে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা ও ভাগিনাকে নেওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছর বয়সী ছেলে পারভেজ, 3 বছরের কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ধারণা জমিজমা নিয়ে বিরোধের জেরে এসব ঘটনা করতে পারে, তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে 3 যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে পাহাড়ছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর পাহাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রবিউল আউয়াল, মুজিবুল্লাহ, নুরুল বশরকে। পুলিশ জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে বাকি 2 জন মারা যান। 3 জনেরই বাড়ি শিলখালী এলাকায়। টেকনাফ থানার ওসি জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে 3 জনের বিরুদ্ধে অপহরণ, মানব পাচারের সাথে সম্পৃক্ততার বিষয়টি রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ, মানব পাচারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাদের দাবি, ভুল ব্যাখ্যা দিয়ে বিচারপতি নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ 2টি বাতিল করা হয়েছে। আইন 2টি না হওয়ায় আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিচার বিভাগ ব্যবহৃত হওয়ার শঙ্কাও জানিয়েছে সংস্থাটি। প্রেস ক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার শীর্ষক গোলটেবিল আলোচনায় সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা, গণভোটে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন বক্তারা। দাবি করেন, বিচারক নিয়োগ আইন পাশ না হওয়ায় আবারও নির্বাহী বিভাগের পকেটে যাবে বিচার বিভাগ। আর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটিও বিচার বিভাগের বহুদিনের দাবি। আইনের ত্রুটিগুলো উল্লেখ না করে সংসদে অধ্যাদেশ বাতিলে সরকারের রাজনৈতিক সদিচ্ছার সমালোচনাও করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা অধ্যাদেশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য। বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই। 2001 সালে আশ্বাস দিয়েছিল, আবারও আশ্বাস দিয়েছে তারা আরো উন্নত আইন, আরো ভালো আইন করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচার বিভাগের সচিবালয়, স্বাধীন সচিবালয় নিশ্চিত করবে। আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? এই ছিল আমার কাছে